সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতি পড়ব। আমরা গত ক্লাসে একচেটিয়া বাজার শুরু করেছিলাম। আজকে আরো কিছু বাকি রয়েছে, সেখান থেকে কিছু দেখব। একচেটিয়া বাজার আমরা দেখবো আজকে একচেটিয়া বাজারের দীর্ঘমেয়াদী ভারসাম্য। গত ক্লাসে আমরা শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম দেখেছিলাম, স্বল্পমেয়াদী ভারসাম্য আজকে দেখবো দীর্ঘ ভারসাম্য, দীর্ঘমেয়াদী ভারসাম্য। আমরা জানি একচেটিয়া ফার্ম দীর্ঘমেয়াদে লোকসান সহ ভারসাম্য উৎপাদন করবে না। আবার একচেটিয়া ফার্ম দীর্ঘমেয়াদে অস্বাভাবিক ভারসাম্য অর্জন করতে পারে। দীর্ঘমেয়াদে অস্বাভাবিক ভারসাম্য অর্জন করতে পারলেও দেখা যায় যে একচেটিয়া ফার্ম দীর্ঘমেয়াদে স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে। সাধারণত কেন করে থাকে? যে আমরা জানি যে একচেটিয়া ফার্মের বৈশিষ্ট্যগত কারণে কি সে দ্রব্যের দাম এবং দ্রব্যের যোগানের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে, এবং কোনো উৎপাদিত পণ্যের কোনো একচেটিয়া উৎপাদিত পণ্যের কি কোনো নিকটতম বিকল্প দ্রব্য থাকে না। প্রতিযোগী ফার্মের প্রবেশাধিকার সীমিত থাকে, এবং পণ্যের দাম এবং যোগানের পরিমাণ নিয়ন্ত্রণ করার একচেটিয়া ক্ষমতা একচেটিয়া ফার্ম করে থাকে, ভোগ করে থাকে। এই সমস্ত কারণে দেখা যায় যে ইচ্ছে করলে দাম বেশি ধার্য করেও একচেটিয়া ফার্ম কি করতে পারে, মুনাফা অর্জন করতে পারে, দীর্ঘমেয়াদে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। কিন্তু যদি একচেটিয়া ফার্ম দীর্ঘমেয়াদে অস্বাভাবিক মুনাফা অর্জন করে, তাহলে দেখা যায় যে অস্বাভাবিক মুনাফা লোভে বাজারে প্রতিযোগী ফার্মে প্রবেশ হতে পারে। অস্বাভাবিক মুনাফার বিরুদ্ধে জন অসন্তোষ দেখা দিতে পারে, সরকার নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর তখন কি হবে? একচেটিয়া কর্তৃত্ব খর্ব হয়ে যাবে, একচেটিয়া অধিকার হারাতে পারে, কর্তৃত্ব হারাতে পারে। এই কৌশল কারণে একচেটিয়া ফার্ম কি করে? একজন যুক্তিশীল এবং সচেতন একচেটিয়া ফার্ম এই কৌশলগত কারণে কি করে? একটি কৌশল অবলম্বন করে স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে। তাই দীর্ঘমেয়াদে একচেটিয়া ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করার সুযোগ থাকা সত্ত্বেও কৌশলগত কারণে তার একচেটিয়া ক্ষমতা ধরে রাখার জন্য সচেতনতা অবলম্বন করে সে, এবং সে স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে। তো আমরা দেখবো যে দীর্ঘমেয়াদে একচেটিয়া ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে। তাহলে সেই চিত্রটা দেখব। আমরা জানি একচেটিয়া ফার্মের প্রান্তিক আয়রেখা এবং গড় আয়রেখা ভূমি বাম থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে ভারসাম্য অর্জনের যে দুটি শর্ত থাকে দীর্ঘমেয়াদে, সেটা কি? এলএমসি সমান এমআর। এই বিন্দুতে ফার্ম ভারসাম্য অর্জন করে, যেখানে এলএমসি সমান এমআর হয়। এখানে ফার্মের ওপি দামে এই বিন্দুতে ভারসাম্য অর্জন করে এবং ও এম পরিমাণ দ্রব্যের যোগান দিয়ে থাকে। এবং ভারসাম্য বিন্দুতে কি হয়? এলএমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে যায়, অর্থাৎ এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে
বেশি হবে। তাহলে দীর্ঘমেয়াদে দেখা যায় যে ফার্ম প্রতি দামে ও এর পরিমাণ দ্রব্য যোগান দিয়ে থাকে, কারণ মোট আয় হচ্ছে এখানে কত, OPEM অর্থাৎ ফার্ম সমান সমান কি মুনাফা সমান সমান শূন্য, অর্থনৈতিক মুনাফা শূন্য। তাহলে দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে এবং এখানে ফার্মের অর্থনৈতিক মুনাফা শূন্য থাকে। এবং এভাবেই একচেটিয়া ফার্ম এই যে বললাম যে অস্বাভাবিক মুনাফা অর্জন করার সুযোগ থাকা সত্ত্বেও স্বাভাবিক মুনাফা অর্জন করে উৎপাদন পরিচালনা করে থাকে। তাহলে দীর্ঘমেয়াদে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জন করে, তাহলে এটাই দীর্ঘমেয়াদী ভারসাম্য। এখন একচেটিয়া ফার্ম নিয়ে বেশ কিছু ভুল ধারণা আছে, যে বলা যায় একচেটিয়া ফার্ম সর্বদাই অস্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে, একচেটিয়া ফার্ম কখনো অপটিমাম স্কেলে উৎপাদন বা কাম্য মাত্রায় উৎপাদন করে না, কাম্য মাত্রার নিচে উৎপাদন করে থাকে। তো এই জিনিসগুলো আমরা দেখবো কেন। বা বলা হয় যে অদক্ষ, একচেটিয়া ফার্ম অদক্ষ, কাম্য মাত্রার নিচে উৎপাদন করে থাকে কেন, এই জিনিসগুলো আমরা দেখবো। তো এটা মুছে ফেলি, দীর্ঘমেয়াদী স্বাভাবিক মুনাফার চিত্র অঙ্কন করে এটা ব্যাখ্যা করব। এখন আমরা দেখব যে একচেটিয়া ফার্ম কাম্য মাত্রার নিচে বা কাম্য মাত্রার উৎপাদন সংগঠিত করে না কেন, সর্বদা অস্বাভাবিক মুনাফাই কেন অপটিমাল স্কেল পয়েন্টে প্লান্টের অধীনে উৎপাদন করে কিনা, অর্থাৎ দীর্ঘমেয়াদে কাম্য মাত্রা উৎপাদন পরিচালনা করে না কেন, এটা আমরা দেখব। একচেটিয়া কারবারির যে বৈশিষ্ট্যগত কারণে আমরা কি জানি যে সে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করার একচেটিয়া ক্ষমতা ভোগ করে থাকে, দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করতে পারে, চাইলেই সে বেশি দাম ধার্য করে মুনাফা অর্জন করতে পারে। এখন কিন্তু তারপরে বলা হচ্ছে যে ফার্ম কাম্য মাত্রায় উৎপাদন পরিচালনা করে না কেন। যদি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে দীর্ঘমেয়াদে, আমরা দেখেছি যে দীর্ঘমেয়াদে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে, স্বাভাবিক মুনাফা অর্জন করলে দেখা যায় যে একচেটিয়া ফার্ম কাম্য মাত্রায় উৎপাদন সংগঠিত করতে পারে না, বরং কাম্য মাত্রার চাইতে নিচে উৎপাদন পরিচালনা করে থাকে, কাম্য মাত্রার বাম দিকে উৎপাদন পরিচালনা করে থাকে। কাম্য মাত্রা উৎপাদন বলতে বোঝানো হচ্ছে যে এলসি রেখার সর্বনিম্ন বিন্দু যেখানে হয় সেখানে ফার্ম কাম্য মাত্রা উৎপাদন করে থাকে। কিন্তু দেখা যায় যে এলসি একচেটিয়া ফার্মের এআর রেখা বা চাহিদা রেখা, হ্যাঁ একচেটিয়া ফার্মের এআর বা চাহিদা রেখাটা কি হয়, বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। বাম থেকে ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা হওয়ার কারণে ওই চাহিদা রেখাটা এমআর রেখা এমসি রেখাকে সাথে স্পর্শ করতে পারে না, যার ফলে দেখা যায় কি এমসি একচেটিয়া ফার্ম কাম্য মাত্রা উৎপাদন পরিচালনা করতে পারে না। এটাকে আমরা চিত্র দিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে বোঝানো সহজ হবে। আমরা তাহলে একটা চিত্র দিয়ে এটা ব্যাখ্যা করি। দীর্ঘমেয়াদে ফার্ম স্বাভাবিক মুনাফা যদি অর্জন করে থাকে তাহলে ফার্ম কি করতে পারে, কাম্য মাত্রায় উৎপাদন করে না, তাই বলা হয় যে একচেটিয়া ফার্ম অদক্ষ, কাম্য মাত্রা উৎপাদন করে না। উৎপাদনের পরিমাণ কিউ, আমরা একটা স্বাভাবিক মুনাফার চিত্র অঙ্কন করবো, যেটা আগেও করলাম।
এখানে বি বিন্দু হচ্ছে কাম্য মাত্রা উৎপাদন বিন্দু। এলএমসি এবং এসসি হচ্ছে কি ফার্মের গড় আয় এবং প্রান্তিক আয় রেখা, প্রান্তিক খরচ ব্যয় রেখা দীর্ঘকালীন। এই হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু, যেখানে ফার্ম ভারসাম্য অর্জন করে। কিন্তু বি হচ্ছে ফার্মের কাম্য উৎপাদন বিন্দু। কিন্তু দেখা যায় ফার্ম ভারসাম্য অর্জন করে এই বিন্দুতে, এবং সেই অনুযায়ী ফার্মের মোট আয় হয় কি ও পি সি এম, অর্থাৎ ওপি দামে ফার্ম ও এম পরিমাণ দ্রব্যের যোগান দিয়ে থাকে। কিন্তু বি হচ্ছে ফার্মের ফার্মের যে ও এম ওয়ান পরিমাণ উৎপাদনের চাইতে কম। ভারসাম্য বিন্দু অনুযায়ী ফার্ম উৎপাদন করে থাকে, যোগান দিয়ে থাকে ও এম পরিমাণ। কাম্য মাত্রা উৎপাদন হচ্ছে ও এম ওয়ান পরিমাণ। কিন্তু স্বাভাবিক মুনাফা অর্জনের জন্য দেখা যায় যে ফার্মকে ভারসাম্য ও কাম্য মাত্রা উৎপাদনের চাইতে কম উৎপাদন সংগঠিত করতে হয়। তাহলে এটা হচ্ছে কি, তাহলে দেখা যায় যে এক অর্থে যে একচেটিয়া ফার্ম দীর্ঘমেয়াদে তাহলে অদক্ষ, কারণ সে কাম্য মাত্রা উৎপাদন সংগঠিত করে না। এখন যদি সে স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে, তাহলে এই সত্যটা তাহলে বলা যায় যে এই বক্তব্যটি আংশিক সত্য, হ্যাঁ, পুরোপুরি সত্য নয়। কেন সেটা দেখব। কারণ আমরা জানি একচেটিয়া ফার্ম তো অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। যদি অস্বাভাবিক মুনাফা অর্জন করে, সেক্ষেত্রে ফার্ম কাম্য মাত্রা উৎপাদন সংগঠিত করতে পারে, এবং কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে উৎপাদন কাম্য মাত্রার চেয়েও অধিকও হতে পারে। তো সেটাকে আমরা কীভাবে হয়, আমরা সেই চিত্রটা দেখব যে কীভাবে অস্বাভাবিক মুনাফা অর্জন করে ফার্ম কাম্য মাত্রা উৎপাদন পরিচালনা করতে পারে। তাহলে সেক্ষেত্রে ফার্মকে আমরা আর অদক্ষ বলা যাবে না, ফার্মকে বলা যাবে যে সে দক্ষ, সে কাম্য মাত্রা উৎপাদন করতে পারে। আমরা সেই চিত্রটা দেখব। যদি ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে, তাহলে ফার্ম কী করতে পারে, কাম্য মাত্রা উৎপাদন করতে পারে। এই চিত্রটা দেখো, এখানে আমরা দেখি ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। এই হচ্ছে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য বিন্দু এবং একই সাথে কাম্য মাত্রার উৎপাদন বিন্দু। তাহলে এবং P0 PE হচ্ছে কি ফার্মের অস্বাভাবিক মুনাফা। তাহলে দেখা যায় এবং ফার্ম OP0 ওপি দামে ও এম পরিমাণ দ্রব্যের যোগান দিয়ে থাকে, এই বিন্দুতে ভারসাম্য অর্জন করে থাকে এবং একই সাথে কাম্য মাত্রা উৎপাদন পরিচালনা করে থাকে এবং P0 PE পরিমাণ মুনাফা অর্জন করতে পারে। তাহলে দেখা যায় যদি ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে, তাহলে ফার্ম একই সাথে কাম্য মাত্রার উৎপাদন পরিচালনা করতে পারে। সে অর্থে বলা যায় কি, যেটা ফার্ম এখানে দক্ষ।
এবং এমনও হয় যে কখনো কখনো উৎপাদন কাম্য মাত্রাতে ছাড়িয়েও যেতে পারে। আমরা এখন সেই চিত্রটা দেখব। এই চিত্রটা আশা করি তোমরা তুলে ফেলো। এখন আমরা দেখব যে কিভাবে কাম্য মাত্রার চাইতেও অধিক উৎপাদন করতে পারি কখনো কখনো, সেই চিত্রটা দেখব। এটা মুছে ফেলি। এটা হচ্ছে কি ভারসাম্য বিন্দু এ, এটা হচ্ছে এমআর, এই বিন্দুতে ভারসাম্য হয় এ বিন্দু, আর ফার্মের কাম্য উৎপাদন হচ্ছে ই বিন্দুতে। তাহলে দেখা যাচ্ছে যে ফার্মের কাম্য উৎপাদন বিন্দু হচ্ছে ই বিন্দু, যেখানে ও এম 0 পরিমাণ দ্রব্যের যোগান দেয় ফার্ম, কিন্তু ফার্মের ভারসাম্য বিন্দু হচ্ছে এ বিন্দু। তাহলে ফার্মে ও এখানে যেখানে ফার্ম ওটি দামে ও এম পরিমাণ দ্রব্যের যোগান দিয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে কাম্য বিন্দুর চাইতেও বেশি পরিমাণ বা অধিক পরিমাণ উৎপাদনে ফার্ম করতে পারে। তাহলে দীর্ঘমেয়াদে এভাবে অস্বাভাবিক মুনাফা অর্জন করার মাধ্যমে ফার্ম কাম্য মাত্রায় উৎপাদন করতে পারে, কখনো কখনো কাম্য মাত্রার চেয়ে অধিক উৎপাদন করতে পারে বা সংগঠিত করতে পারে। তাহলে এই অর্থে বলা যায় যে এক্সিডিয়ার ফার্মকে সবসময় এই কথা বলা যাবে না যে কাম্য মাত্রায় উৎপাদন করে না। যদি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে চায় তাহলে ফার্ম কাম্যমাত্রা উৎপাদন সংগঠিত করতে পারে না, কিন্তু চাইলেই ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে কাম্যমাত্রায় বা কখনো কখনো কাম্যমাত্রার চাইতে বেশিও উৎপাদন সংগঠিত করতে পারে। চিত্রগুলি ভালো করে তোমরা আঁকবা এবং প্র্যাকটিস করবো, ঠিক আছে? তাহলে এক্সিডিয়ার ফার্ম কাম্যমাত্রায় উৎপাদন আমরা দেখলাম। দেখবো এক্সিডিয়ার ফার্মের যোগান রেখা, দীর্ঘমেয়াদে এক্সিডিয়ার ফার্মের যোগান রেখা দেখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্সিডিয়ার ফার্মের বলা হয় যে এক্সিডিয়ার ফার্মের কোনো যোগান রেখা পাওয়া যায় না, কেন সেটা দেখি। আমরা জানি যে কোনো পণ্যের দাম এবং যোগানের পরিমাণের মধ্যে যে সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে তাকে যোগান রেখা বলা হয়।
যোগান রেখায় কোনো পণ্যের বিভিন্ন যোগান রেখার বিভিন্ন বিন্দুতে কোনো পণ্যের দাম এবং একটি নির্দিষ্ট দাম এবং যোগানের মধ্যে একটি সুসম্পর্ক নির্দেশ করে। এখন বলা হয় যে যোগান রেখা কেন একচেটিয়া ফার্মে যোগান রেখা পাওয়া যায় না। এর দুইটি কারণ। এক, যোগান রেখা পাওয়া যায় না, একচেটিয়া ফার্মে যোগান রেখা পাওয়া যায় না। কেন যায় না তার দুটি কারণ। দুটি কারণ কি? এক হচ্ছে একই দামে বিভিন্ন পরিমাণ যোগান পাওয়া যায়। একই দামে বিভিন্ন পরিমাণ যোগান পাওয়া যায়। দুই নম্বর হচ্ছে বিভিন্ন দামে দুটি কারণ। একচেটিয়া ফার্মের যোগান রেখা না পাওয়ার কারণ হিসেবে এই দুটি কারণকে বলা হয়েছে যে একই দামে বিভিন্ন পরিমাণ যোগান পাওয়া যায় এবং বিভিন্ন দামে একই পরিমাণ যোগান পাওয়া যায়। কিভাবে? আমরা চিত্রের সাহায্যে দেখব, এটাও দেখব, এটাও দেখব, দুটোই আমরা চিত্র দিয়ে দেখব। দুটি কারণ মুছে দিলাম। চিত্রের সাহায্যে যদি আমরা দেখি যে কিভাবে এটা চিত্রের সাহায্যে দেখা যায়। প্রথমে আমরা দেখব একই দামে বিভিন্ন পরিমাণ যোগান পাওয়া যায়। পরিমাণ বা যোগানের পরিমাণ কি? এই চিত্রে আমরা দেখি কি AR1 এবং MR1 এবং AR2 এবং MR2 দুটি প্রান্তিকা রেখা এবং গড় রেখা। এ বিন্দু খাম এ বিন্দু এবং বি বিন্দু উভয় বিন্দুতে ভারসাম্য অর্জন করতে পারে। আমরা কি দেখাই? ওয়েক্স অক্ষে যোগানের পরিমাণ দেখায়, উৎপাদনের পরিমাণ, এবং ওয়াই অক্ষ কি দেখায়? দাম দেখায়, আয় ব্যয় দেখায়। আমরা দেখি যে ফার্ম এ বিন্দু এবং বি বিন্দু, একজন একচেটিয়া ফার্ম এ বিন্দু বি বিন্দু উভয় রেখাতে বিন্দুতে ভারসাম্য অর্জন করতে পারে, এবং এখানে এ বিন্দুতে ভারসাম্য অর্জন করলে ওপি দামে ফার্ম ও এম পরিমাণ দ্রব্যের যোগান দিয়ে থাকে, এবং বি বিন্দুতে ফার্ম একই দামে একই ওপি দামে বা একই খরচ অবস্থায় ও M1 পরিমাণ দ্রব্যের যোগান দিয়ে থাকে। অর্থাৎ এখানে একই দামে যোগানের পরিমাণ বিভিন্ন, অর্থাৎ একই দামে ফার্ম বিভিন্ন পরিমাণ দ্রব্যের যোগান দিতে পারে। সেজন্য AR এবং দামের সাথে কোনো সুনির্দিষ্ট বা MC রেখার সাথে এবং দামের সাথে কোনো সুনির্দিষ্ট সম্পর্ক প্রকাশ করা যায় না বা নির্ণয় করা যায় না বলে একচেটিয়া ফার্ম যোগান রেখা এখানে পাওয়া যায়।
তাহলে এই গেল প্রথম কারণ, যে একই দামে বিভিন্ন পরিমাণ যোগান পাওয়া যায়, সেজন্য একচেটিয়া ফার্ম দীর্ঘমেয়াদে কোনো যোগান রেখা একচেটিয়া ফার্মে পাওয়া যায় না। পরের চিত্রটা দেখব আমরা, যে বিভিন্ন দামে একই পরিমাণ যোগান পাওয়া যায়, এটা দেখব। তাহলে এই একটি কারণ যে জন্য ফার্মের যোগান রেখা পাওয়া যায়, কারণ এমসি এবং দামের সাথে কোনো সুনির্দিষ্ট সম্পর্ক স্থাপন করা সম্ভব হয় না। আমরা দেখব যে বিভিন্ন দামে এই চিত্রে আমরা দেখি দাম এ বিন্দুতে ভারসাম্য অর্জন করতে, অর্থাৎ AR1 এবং MR1 এই বিন্দুতে ভারসাম্য অর্জন করে এবং OP দামে ফার্ম ও M পরিমাণ দ্রব্যের যোগান দিয়ে থাকে। আবার AR1 এবং AR2 এবং MR2 এই বিন্দুতে ভারসাম্য অর্জন করে এবং ফার্ম OP1 পরিমাণ দ্রব্যের যোগান দিয়ে থাকে। অর্থাৎ P এবং P1 এই দুইটি দ্রব্যের দামে ফার্ম একই পরিমাণ ও M1 পরিমাণ দ্রব্যের যোগান দিয়ে থাকে। অর্থাৎ এখানে দাম হচ্ছে দুইটি, P1 এবং P, এবং দ্রব্যের যোগানের পরিমাণ হচ্ছে একই, ওকে। তাহলে দেখা যায় যে বিভিন্ন দামে ফার্ম একই পরিমাণ দ্রব্যের যোগান দিয়ে থাকে, যার ফলে এমসি রেখা থেকে বা এমসি রেখা থেকে কোনো সুনির্দিষ্ট যোগান রেখা পাওয়া যায় না। অর্থাৎ আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এমসি সমান পি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এমসি সমান পি, এবং দীর্ঘমেয়াদে দেখা যায় কি যে পূর্ণ প্রতিযোগিতা বাজারে এমসি সমান এমআর সমান এআর সমান পি। তাই একটি সুনির্দিষ্ট যোগান রেখা পাওয়া যায়, দাম এবং যোগান রেখা পরস্পর সমান হয়, একটি সুনির্দিষ্ট যোগান রেখা পাওয়া যায়। কিন্তু একচেটিয়া ফার্মের এমআর ভারসাম্যের যে শর্তে এমসি পরস্পর সমান হওয়ার পরও দেখা যায় যে গেলেও দেখা যায় কি এমআর লেস দেন এআর সমান পি, অর্থাৎ পি গ্রেটার দেন এমসি, যার ফলে এমসি রেখা থেকে সুনির্দিষ্ট কোনো যোগান রেখা পাওয়া যায় না। এজন্য একচেটিয়া ফর্মে কোনো সুনির্দিষ্ট যোগান রেখা নাই, পাওয়া যায় না। তাহলে এটা শেষ। এটাকে আমরা এই দুইটি চিত্র দিয়ে ভাবে ব্যাখ্যা করব। তাহলে আমরা এখন থেকে কি কি করলাম একচেটিয়া ফার্মের সম্পর্কে, যে একচেটিয়া ফার্ম সর্বদাই অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে কিনা, কথাটি কি আংশিক সত্য, বা একচেটিয়া ফার্ম কাম্যমাত্র উৎপাদন পরিচালনা করতে পারে কিনা, অদক্ষ কিনা, হ্যাঁ সেটাও দেখলাম। আবার দেখলাম একচেটিয়া ফার্মের যোগান রেখা পাওয়া যায় না। একচেটিয়া ফার্মের থেকে
থেকে আরেকটা জিনিস আমরা দেখবো একচেটিয়া ক্ষমতা। এটাকে কি বলে? মনোপলি পাওয়ার। একচেটিয়া ক্ষমতা বা মনোপলি পাওয়ার। আমরা জানি একচেটিয়া ফার্ম বৈশিষ্ট্যগত কারণে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, যদি দাম নিয়ন্ত্রণ করতে পারে। এই বাজারে পণ্যের নিকটতম বিকল্প দ্রব্য থাকে না, বিক্রেতা দ্রব্যের দাম এবং যোগানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে, বেশি দাম ধার্য করতে পারে, অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। তাই মানে কি সর্বক্ষেত্রে সিবি একচেটিয়া ক্ষমতা ভোগ করে থাকবে। হ্যাঁ, এবং যেখানে প্রান্তিক খরচের চাইতে দাম বেশি ধার্য করতে পারে, অর্থাৎ MC less than P, অর্থাৎ একচেটিয়া ফার্ম দামের ক্ষেত্রে দেখা যায় যে MC এবং AR এর যে ব্যবধান, এটাকে বলা হয় কি একচেটিয়া ক্ষমতা বলা হয়। এটাকে আমরা চিত্র দিয়ে যদি ব্যাখ্যা করি, আমরা জানি যে কি কোনো প্রতিযোগিতামূলক বাজারে MC সমান সমান MR P। এটা কোথায়? কোনো প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফা অর্জন করার ক্ষেত্রে দেখা যায় যে প্রতি দাম ফার্ম ওই পরিমাণ দ্রব্য যোগান দিয়ে থাকে, এবং যেখানে ফার্মের MC সমান সমান P হয়, AR হয়, MR হয়। কিন্তু একচেটিয়া ফার্মের ক্ষেত্রে দেখা যায় যে কি ফার্মটি অস্বাভাবিক ক্ষমতা বা একচেটিয়া ক্ষমতা ভোগ করে থাকে। একচেটিয়া ক্ষমতা ভোগ করার যে চিত্রটা সেটা আমরা দেখবো। আমরা দেখি ফার্ম ওপি দামে ওই পরিমাণ দ্রব্য যোগান দিয়ে থাকে। এই হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু। এখানে MC এবং AR এর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে কি এবি পরিমাণ দাম বেশি ধার্য করে একচেটিয়া ফার্ম একচেটিয়া ক্ষমতা ভোগ করে থাকে। এখানে MC সমান সমান AM, চিত্র অনুযায়ী MC সমান সমান AM, এবং আমরা দেখি চিত্র অনুযায়ী BM greater than AM, অর্থাৎ P greater than MC, অর্থাৎ AB পরিমাণ বেশি দাম ধার্য করে ফার্ম AB পরিমাণ দাম বেশি ধার্য করে ফার্ম কি করে একচেটিয়া ক্ষমতা ভোগ করে থাকে, যা একচেটিয়া বাজারের ক্ষেত্রেই দেখা যায়। অর্থাৎ একচেটিয়া ফার্মের কিন্তু ভারসাম্যের MR সমান সমান MC শর্ত পূরণ হওয়ার পরও দেখা যায় কি MC less than P, অর্থাৎ প্রান্তিক খরচের চেয়ে বেশি দাম ধার্য করার ক্ষমতা ভোগ করে। এজন্যই একচেটিয়া ফার্ম কি করতে পারে এবি পরিমাণ বেশি দাম ধার্য করতে পারে। এটাকেই বলা হয় MC এবং AR এর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে কি AB পরিমাণ বেশি দাম ধার্য করে একচেটিয়া ক্ষমতা বা একচেটিয়া কর্তৃত্ব বা একচেটিয়া পাওয়ার দেখাতে পারে, যেটা একমাত্র একচেটিয়া ফার্মের ক্ষেত্রেই হয়ে থাকে। তাহলে আমরা একচেটিয়া বাজার বা একচেটিয়া ফার্ম থেকে এই জিনিসগুলি ভালো করে পড়ব। একচেটিয়া ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, একচেটিয়া ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য,
এবং আজকে যা যা দেখালাম, একচেটিয়া ফার্মে যে যোগান রেখা পাওয়া যায় না, কীভাবে অস্বাভাবিক মুনাফা অর্জন করে দক্ষতা অর্জন করতে পারে, কাম উৎপাদন পরিচালনা করতে পারে। এবং আরেকটা জিনিস আছে এখান থেকে, সেটা হচ্ছে একচেটিয়া ফার্ম এবং কোনো প্রতিযোগিতামূলক ফার্মের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কারণ আমরা 2 ধরনের ফার্মই আলোচনা করেছি। তাহলে এটা তোমরা নিজেরা বের করে পড়বি যে প্রতিযোগিতা এটা তোমরা সুন্দর করে আলোচনা করবে, তুলনামূলক আলোচনা করে বের করবে, সংজ্ঞা দিবে, ফার্মগুলোর বৈশিষ্ট্য কী তা আলোচনা করবে, চিত্রের মাধ্যমে যে পার্থক্যগুলি দেখা যায় সেইগুলি আলোচনা করবে। এভাবে ধারাবাহিকভাবে আলোচনা করে দেখবে যে অনেক অনেক পার্থক্য পাওয়া যায় দুটো ফার্মের মধ্যে। তো এই তুলনামূলক আলোচনাটা তোমরা ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে। তো সে পর্যন্ত তাহলে থাকুক, তোমরা ভালো করে পড়াশোনা করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।